আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি পরিস্থিতির সাথে খাপ খাইয়ে সবাই ভালো থাকার অবশ্যই চেষ্টা করছেন। আজ আপনাদের সাথে রাজনীতির এমন একটি সমীকরণ নিয়ে কথা বলবো, যেটা গত কয়েকদিন ধরে আমার মাথায় কিন্তু ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট কিন্তু খুব নিঃসন্দেহে বা নিঃশব্দে বদলে গেছে। আমরা হয়তো দৈনন্দিন কাজে ব্যস্ত থাকি বলে সবসময় গভীরতাটা খেয়াল করি না। কিন্তু আপনারা যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন, দেখবেন আমাদের চোখের সামনেই একটা বিশাল অধ্যায়ের সমাপ্তি ঘটে গেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যু, যার মধ্য দিয়ে আসলে শুধু একজন ব্যক্তির বিদায় হয়নি, বরং গত ৪ দশক ধরে বাংলাদেশের রাজনীতি যে হাসিনা বনাম খালেদার দ্বৈরথ্য দেখে আসছিল, সেই যুগের কিন্তু অবসান হয়েছে। এখন রাজনীতির মাঠের খেলাটা আর আগের মতো নেই। আর ঠিক এই জায়গাতেই তৈরি হয়েছে এক নতুন সংকট, বিশেষ করে আওয়ামী লীগের জন্য। দলটির ওয়ার্কিং কমিটির একটা বৈঠক হয়েছে বলে শোনা যাচ্ছে, তাও দেশের মাটিতে নয়, প্রতিবেশী ভারতের কলকাতায়। কেন এই বৈঠক, আর কেনই বা হঠাৎ করে নেতৃত্বের পরিবর্তনের সুর শোনা যাচ্ছে? আজ আমরা এই বিষয়গুলোর গভীরে যাওয়ার চেষ্টা করব। দেখুন, গত ১৭ বছর ধরে তারেক রহমান লন্ডনে ছিলেন। অনেকে তাকে নির্বাসিত বলেছেন, অনেকে বলেছেন তিনি রাজনীতির বাইরে। কিন্তু বাস্তবতা হলো, বিএনপির চাপে কিন্তু কখনোই তার হাতছাড়া হয়নি। বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হলেন, তখন থেকেই কার্যত দলের সব সিদ্ধান্ত লন্ডন থেকেই আসতো। কিন্তু তখনও একটা বিষয় ছিল, দলের চেয়ারপারসন ছিলেন খালেদা জিয়া। একটা মানসিক ছায়া বা আশ্রয় ছিল। এখন সেই ছায়াটা সরে গেছে। তারেক রহমান এখন আর শুধুই নেতৃত্বের অংশ নন, তিনি এখন বিএনপির একচ্ছত্র অধিপতি। রাজনীতির বাস্তবতায় আগামী দিনে তাকেই প্রধানমন্ত্রী হিসাবে ভাবা হচ্ছে, বা দলের মূল কাণ্ডারি হিসাবে দেখা হচ্ছে। সমস্যাটা ঠিক এখানেই আওয়ামী লীগের জন্য প্রকট হয়ে দেখা দিয়েছে। আপনারা জানেন, বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং দলটি সাংগঠনিক অবস্থা বেশ বিপর্যয়ের মুখোমুখি। শেখ হাসিনা এখন পর্যন্ত দলের সভাপতি, কিন্তু তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে যাদের মোকাবেলা করেছেন, যেমন হুসাইন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া কিংবা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, তারা সবাই ছিলেন তার সমসাময়িক কিংবা বয়সে বড়। তাদের সাথে শেখ হাসিনার লড়াইটা ছিল এক ধরনের ইকুয়াল ফাইটিং বা সমান্তরাল মর্যাদার লড়াই। কিন্তু এখন প্রতিপক্ষ হলেন তারেক রহমান। বয়সের দিক থেকে তিনি শেখ হাসিনার চেয়ে অনেক ছোট, প্রায় ছেলের বয়সী। রাজনীতির ব্যাকরণ বলে, বয়সে অনেক ছোট কারো সাথে যখন একজন প্রবীণ নেতা সরাসরি ঝগড়া বা রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হন, তখন সেটা ওই প্রবীণ নেতার জন্য খুব একটা শুভন হয় না। এটা তার মর্যাদার সাথে কোনোভাবেই যায় না। কলকাতায় অনুষ্ঠিত আওয়ামী লীগের ওই বৈঠকে নাকি এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। দলের অনেক সিনিয়র নেতা, যারা এখন আত্মগোপনে কিংবা বিদেশে আছেন, তারা মনে করছেন শেখ হাসিনার এখন সরাসরি তারেক রহমানকে কোনো ধরনের কাউন্টার দেয়া ঠিক হবে না। এতে তারেক রহমানের রাজনৈতিক উচ্চতা বেড়ে যাবে এবং শেখ হাসিনার অবস্থান প্রশ্নবিদ্ধ হবে। তাহলে উপায় কি? উপায় হলো তারেক রহমানের সমসাময়িক কাউকে সামনে আনা। এমন কাউকে নেতৃত্বে আনা, যিনি তারেক রহমানের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারেন, যার ভাষা হবে আধুনিক এবং যিনি নতুন প্রজন্মের সাথে পুরোপুরি কানেক্ট করতে পারবেন। এখানেই চলে আসছে দুটি নাম, সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুল। দলের ভেতর এখন এই দুই নাম নিয়ে বেশ জোরে সুরেও কিন্তু আলোচনা চলছে। আসলে আওয়ামী লীগ এমন একটা দল, যেখানে তৃণমূল থেকে শুরু করে শীর্ষ পর্যায় পর্যন্ত সবাই এটা মনে প্রাণে বিশ্বাস করে যে শেখ পরিবারের বাইরে নেতৃত্বের
বেতন যাওয়া কোনোভাবেই কিন্তু সম্ভব নয়, বা গেলেও সেটা দল ধরে রাখতে পারবে না। তাই নেতৃত্বের পরিবর্তন যদি আনতেই হয়, তবে সেটা এই পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। প্রথমে সজীব ওয়াজেদ জয়ের কথা বলি। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল তিনি শেখ হাসিনার উত্তরসূরি হবেন, কিন্তু তিনি কখনোই সরাসরি দলের কোনো পদে ছিলেন না। মাঠের রাজনীতিতে তাকে সেভাবেও কিন্তু ঘাম জড়াতে দেখা যায়নি। তিনি মূলত আইসিটি উপদেষ্টা হিসাবে কাজ করেছেন, কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আমরা অন্য এক জয়কে দেখছি। তিনি নিয়মিত ফেসবুকে ভিডিও বার্তা দিচ্ছেন, আন্তর্জাতিক মিডিয়ায় কথা বলছেন। তার কথাবার্তায় একটা রাজনৈতিক পরিপক্কতার ছাপ কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে খালেদা জিয়ার মৃত্যুর পর তিনি যে শোকবার্তা দিয়েছেন, সেটা অনেকের নজর কেড়েছে। তিনি সেখানে বলেছেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। এই যে প্রতিপক্ষের প্রতি সম্মান জানানো, এটা কিন্তু আধুনিক রাজনীতির ভাষা। শেখ হাসিনা হয়তো রাজনৈতিক কারণে এমন কথা বলতে পারতেন না, কিন্তু জয় পেরেছেন। এখানেই বোঝা যায় তিনি হয়তো নতুন দিনের রাজনীতির জন্য বর্তমান সময়ে নিজেকে পুরোদমে প্রস্তুত করছেন। অন্যদিকে সাইমা ওয়াজেদ পুতুলের বিষয়টিও বেশ ইন্টারেস্টিং। তিনি আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিত মুখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ইউনিসেফের সাথে কাজ করার কারণে তার একটা কূটনৈতিক গ্রহণযোগ্যতাও কিন্তু আছে। তাকে অনেকটা ভারতের প্রিয়াঙ্কা গান্ধীর সাথে তুলনা করা হচ্ছে। আপনারা দেখেছেন ভারতে রাহুল গান্ধী যখন বারবার হোঁচট খাচ্ছিলেন, তখন কংগ্রেসের একটা বড় অংশ চাইছিল প্রিয়াঙ্কা গান্ধী দলের হাল ধরুক, কারণ তার মধ্যে ইন্দিরা গান্ধীর একটা ছায়া দেখা যায়। তার কথা বলার ভঙ্গি মানুষকে টানে। ঠিক তেমনি আওয়ামী লীগের একটা অংশ মনে করছে বর্তমান পরিস্থিতিতে জয়ের চেয়ে পুতুল হয়তো বেশি কার্যকর হতে পারেন। কারণ জয়ের ব্যাপারে বিরোধীদের অনেক নেতিবাচক ক্যাম্পেইন আছে, কিন্তু পুতুল সেই তুলনায় অনেকটা বিতর্কের ঊর্ধ্বে। তার সফট ইমেজ বা ক্লিন ইমেজ কাজে লাগিয়ে আন্তর্জাতিক বিশ্বের সহানুভূতি আদায় করা হয়তো অনেক সহজ হবে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, পুতুল কি আদৌ রাজনীতিতে আসতে আগ্রহী? তিনি তার পেশাগত জীবন নিয়ে ব্যস্ত। রাজনীতির এই নোংরা কাদা কি তিনি গায়ে মাখতে চাইবেন? আর চাইলেও মাঠের কর্মীরা কি তাকে সেভাবে আদৌ গ্রহণ করবে? কারণ ড্রয়িং রুমের রাজনীতি আর রাজপথের রাজনীতি এক নয়। বিশেষ করে এখন আওয়ামী লীগ যে অবস্থায় আছে, নেতাকর্মীরা পলাতক, মামলা হামলায় জর্জরিত। এই সময়ে দলের হাল ধরা মানে হলো আগুনের উপর দিয়ে এক কথায় হেঁটে যাওয়ার মতো। এখন আসি মূল সংকটের কথায়। নেতৃত্ব বদল কি আসলেই আওয়ামী লীগকে বাঁচাতে পারবে? দলটির সাংগঠনিক কাঠামো এখন পুরোপুরি ভেঙে পড়েছে। তৃণমূলের সাথে কেন্দ্রের কোনো যোগাযোগ নেই। সাধারণ মানুষের সাথেও দলের দূরত্ব যোজন যোজন। এই অবস্থায় শুধু মুখের পরিবর্তন বা নেতৃত্বের হাত বদল কি যথেষ্ট? অনেকেই বলছেন আওয়ামী লীগকে যদি টিকে থাকতে হয়, তবে শুধু নেতা বদলালে হবে না, বদলাতে হবে রাজনীতির তাদের গতানুগতিক ভাষা। গত ১৫ বছরে তারা যে রাজনীতি করেছে, যে দমন-পীড়ন চালিয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে যদি তারা ক্ষমা প্রার্থনার সুরে কথা না বলে, তবে সজীব ওয়াজেদ জয় বা পুতুল যেই আসুক না কেন, সাধারণ মানুষ তাদেরকে গ্রহণ করবে না। কলকাতার বৈঠকে একজন সাংগঠনিক সম্পাদক নাকি স্পষ্ট করেই বলেছেন যে তারেক রহমান এখন বিএনপিতে পাকাপাকিভাবে বসে গেছেন। তাই তাকে মোকাবেলা করতে হলে আমাদের অর্থাৎ আওয়ামী লীগকেও ফ্রেশ ব্লাড নিতে হবে। কিন্তু বাস্তবতা হলো সেই ফ্রেশ ব্লাড কি শেখ হাসিনার ছায়া থেকে বেরিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারবে? নাকি তারা কেবল পুতুল নাচবে? আর সুতোটা থাকবে সেই পুরোনো হাতেই। যদি সুতো পুরোনো হাতেই থাকে, তবে পাবলিক পারসেপশন বা জনগণের ধারণা বদলানো যাবে না।
আমাদের দেশের রাজনীতি এখন এক ভয়ানক মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে বিএনপি, যারা এখন মানসিকভাবে আমি মনে করি অনেক বেশি চাঙ্গা। তাদের নেতা তারেক রহমান এখন একক সিদ্ধান্ত নিচ্ছেন এবং তার জনপ্রিয়তাও এখন তুঙ্গে। অন্যদিকে আওয়ামী লীগ, যারা নিষিদ্ধ এবং নেতৃত্বহীনতায় ভুগছে। এই অসম লড়াইয়ে টিকে থাকতে হলে আওয়ামী লীগকে হয়তো এমন কিছু ট্রাম্প কার্ড খেলতে হবে যা আমরা আগে দেখিনি। জয় বা পুতুলকে সামনে আনাটা সেই ট্রাম্প কার্ড হতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা এখনই হাল ছাড়বেন না। তিনি হয়তো কৌশলগত কারণে কিছুটা সময়ের জন্য পেছনের সারিতে যেতে পারেন বা তার সন্তানদের কাউকে সামনে এনে মুখপাত্র হিসাবে ব্যবহার করতে পারেন। কিন্তু দলের মূল নিয়ন্ত্রণ তিনি সহসাই ছাড়বেন বলে মনে হয় না। কারণ আওয়ামী লীগের রাজনীতিতে শেখ হাসিনা এক অপরিহার্য সত্তা। তাকে ছাড়া দল ঐক্যবদ্ধ থাকবে কিনা সেটা নিয়েও কিন্তু নেতাদের মধ্যে সংশয় আছে। এখন দেখার বিষয় হলো আগামী দিনগুলোতে কি ঘটে। কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে, নাকি শেখ হাসিনা নিজের ক্ষমতা বলে কাউকে দায়িত্ব দিয়ে দেবেন। আর সেই নতুন নেতৃত্বকে মেনে নিয়ে তৃণমূলের কর্মীরা কি আবার চাঙ্গা হতে পারবে, নাকি তারেক রহমানের কৌশলের কাছে তারা বারবার মার খেয়ে যাবে? দেখুন, রাজনীতি আসলে সম্ভাবনার খেলা। এখানে শেষ বলে কিছু নেই। আজ যেটা অসম্ভব বলে মনে হচ্ছে, কাল সেটাই বাস্তব হতে পারে। আমরা শুধু অপেক্ষা করতে পারি এবং পরিস্থিতির দিকে নজর রাখতে পারি। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, অবশ্যই নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।